আমাকে ভুল করে জন্ম দিয়েছিল লোকটা। আমি তার ভুলের ফল জানেন। আমাকে কখনো চায়নি উনি। মানলাম আমি মেয়ে বলে পছন্দ করতেন না আমাকে, তবু আমি তো ওনারই সন্তান ছিলাম। একটু কি দয়া মমতা হতো না আমার প্রতি? একটুও না। আমি কি শুধুই ওনার ভুলের ফল ছিলাম? আচ্ছা, সবার বাবা কত ভালো। আপনার বাবা ভালো, রাদিয়ার বাবা ভালো, রিফাতের বাবা ভালো, বাকি সবার বাবা ওনারা কত ভালো, কত ভালোবাসে সন্তানদের। আপনারা খুব লাকি, আপনাদের বাবাগুলো খুব ভালো। কিন্তু আমার ক্ষেত্রে দেখুন, ওই লোকটা কত ভিন্ন, নির্দয় পাষাণ অনুভূতিহীন কীট। আমার মায়ের গায়ে হাত তুলতে ওনার হাত কাঁপতো না। ঘরে বউ বাচ্চা থাকার পরেও অবৈধ সম্পর্কে জড়াতে বিবেক একটু বাধা দিত না, লজ্জা লাগতো না, পাপিষ্ট হওয়ার ভয় হতো না তার। মস্তিষ্কে একবারও কড়া নেড়ে বলতো না তাকে উনি যে কাজগুলো করেছেন তা অন্যায়। তিথি থামলো, কান্নার পরিমাণ হালকা কমলো তার। নাক টেনে টেনে সে বলল, আমাকে ভালোবাসেনি তাতে আমার ততটা আক্ষেপ হয় না, কিন্তু আমার আম্মুকে কেন কষ্ট দিত লোকটা? আমার আম্মু তো ওই লোকটাকে খুব ভালোবাসতো। এরপরেও কি করে পারতো এত নির্যাতন করতে? একবারও কি মনে পড়তো না ওই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে এনেছিল সে? একদিন এই মেয়েটাকেই ভালোবাসতো সে। ও, বউ পুরনো হয়ে গেলে চাহিদাগুলো মিটিয়ে নিলে বুঝি তখন আর ভালোবাসা থাকে না, হারিয়ে যায় তা। আমার আম্মু কতটা যন্ত্রণা ভুগেছে কল্পনাও করতে পারেন। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত সে তাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ওই লোকটা ছাড়া তো কেউ ছিল না। আম্মুর পৃথিবী জুড়ে ছিল শুধু ওই লোকটা। কি করে পারলো আমার মাকে আঘাত করতে? শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতটা তীব্র হয়। আমি জানি মানসিক যন্ত্রণা কেমন হয়। হয়তো আম্মুর মতো উপলব্ধি করতে পারিনি, কিন্তু পরিস্থিতি, কর্তৃত্ব ও অশান্তিকর অপ্রীতিকর দৃশ্যগুলো চাপ ফেলতো মাথায়। আমার দম বন্ধ হয়ে আসতো, অস্বস্তি হতো ওই বাড়িতে থাকতে। আমার কাছে ওই বাড়িটা আস্ত একটা নরকপুরী ছিল। তিথি অর্ণবের দিকে তাকালো। তিথি চোখ বেয়ে এখনো পড়ছে আষাঢ়ে বৃষ্টি। তিথি অর্ণবের দিকে তাকিয়ে কৌতূহলী গলায় প্রশ্ন ছুড়ল, আচ্ছা, আপনি কখনো ঘরের এক কোণে গুটিসুটি হয়ে বসে কেঁদেছেন? আমি কেঁদেছি। বিছানায় শুয়ে বালিশ চাপা দিয়ে কান চেপে চোখ ভিজিয়েছেন কখনো? আমি ভিজিয়েছি, আর এখনো ভেজাই। ওই দিনগুলো আমার চোখের সামনে এখনো ভাসে। ওই লোকটাকে আমি চাইলেও ভুলতে পারি না। কত চেষ্টা করেছি ভোলার, কিন্তু পারিনি। ভয়ানক চেহারাটা আজও ভেসে ওঠে চোখের পাতায়। আমার না নিজেকে খুব অপবিত্র মনে হয়। ওই লোকটার নোংরা রক্ত আমার শরীরে বইছে। যতই ঘৃণা করি না কারণ চরম সত্যি তো এটাই, ওই বাজে লোকটা আমার জন্মদাতা, আর ওনার রক্ত আমার শরীরে। আমি অপবিত্র, ভীষণ অপবিত্র। অর্ণব আর স্থির বসে থাকতে পারল না। ছাপটে ধরে মিশিয়ে নিল তিথিকে নিজের বুকের সাথে। ভেজা গলায় বলল, না, তুমি অপবিত্র নও, এভাবে কখনো বলবে না। আপনার বাবাটা খুব ভালো। আমার বাবাও যদি এরকম হতো তাহলে আমার পরিবারটা আজ পরিপূর্ণ থাকতো। আমাদের মাথার উপর একটা বট গাছ থাকতো। আমার জীবনে কোনো আক্ষেপ থাকতো না। মস্তিষ্ক আমায় মনে করে দিত না আমি অভাগী, থেকেও না থাকা এতিম। অর্ণব তিথিকে জড়িয়ে থাকা অবস্থাতেই তিথির চোখের জল মুছিয়ে দিল। আলগা গলায় বলল, প্লিজ, এভাবে আমার কষ্ট দিও না। তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না। আমার বুকে ছুরির মতো আঘাত করছে। প্লিজ, নিজের সাথে আমি এত কষ্ট দিও না। আমি তোমার অতীত বদলাতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় কোনো অভাব বুঝতে দেব না। কোনো কিছুর অভাব তোমার হবে না। তোমায় আজীবন আগলে রাখবো। আমার প্রাণ থাকতে কোনো আঁচ লাগতে দেব না তোমার শরীরে। তোমার মাথার উপরে বটগাছটা এখন থেকে আমি হব। আই প্রমিস ইউ। অর্ণব ফিল করলো ওর বুকটা কেমন ভেজা ভেজা লাগছে। তিথির চোখের পানিতে ওর কমলা রঙা টি শার্ট ভিজে গেছে। তিথির নিজের শাড়িও ভিজিয়ে ফেলেছে অনিয়ন্ত্রিত চোখের জলে। বসে থাকা অবস্থায় কান্না করায় পেট বরাবর ঝরেছে অনর্গল বর্ণহীন জল। আর তাই শাড়ির খানিকটা অংশ ভিজে লেপ্টে রয়েছে পেটের সাথে। তিথি অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ ওর চোখের পানি কোনো বাদ মানছে না। অবিরাম বিরতিহীন বর্ষণে ব্যস্ততা রাখি জোড়া। তিথি ওর কণ্ঠস্বর আবেগী করলো। কাপা কাপা গলায় সে অর্ণবকে বলল, আপনি আমাকে খুব ভালোবেসেন, আমি তা জানি। আপনার চোখ বলে দেয় আপনি আমায় নিয়ে কতটা পজিটিভ। আপনার কেয়ারগুলো দেখে বুঝতে পারি আপনি আমাকে পাগলের মতন ভালোবাসেন।
আমি কল্পনাতেও ভাবিনি কখন আমার জীবনে ভালোবাসা আসবে, আমাকে কেউ এত বেশি ভালোবাসবে। আই এম ভেরি সরি। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অবহেলা করেছি। আমার একটা সুযোগ দেবেন ভুলগুলো শুধরে নেওয়ার? আপনার ভালো বউ হওয়ার চেষ্টা করব আমি। আমায় ক্ষমা করে দেবেন প্লিজ। অর্ণব ফিন্ন হাতে তিথির থুতনি তুলে ওর মলিন মুখটা নিজের হাতের মাঝে রাখলো। তারপর তিথির কপালে পরম যত্নে ঠোঁট ছোঁয়ালো সে। সরি কেন বলছো তুমি? তুমি কোনো ভুল করোনি, তাই ক্ষমা করার প্রশ্ন আসে না। তুমি অলওয়েজ আমার ভালো বলছিলে, আর তাই থাকবে। তোমার ছুঁয়ে কথা দিচ্ছে, কোনো দিন তোমায় আঘাত করবো না। তোমার লাইফটা মায়ের লাইফের মতো হবে না। আমার বাবাকে দেখো, আম্মুকে তো বেশি ভালোবাসে যে আম্মু চলে যাওয়ার পরেও বিয়ে করেনি। খুব ভালোবাসে আম্মুকে। আমি তোমাকেই তার চেয়েও বেশি ভালোবাসবো। তোমার কখনো কোনো কষ্ট হবে না। তিথি চোখের কার্নিশ এক সাগর মায়া এঁটে বলল, আমি জানি, আর জানি বলেই বিশ্বাস করি আপনাকে। কখনো বদলে যাবেন না এও জানি, তবু খুব ভয় হয়। হৃদয় ভাঙার ব্যথাটা যে খুব তীব্র, অস্বাভাবিক যন্ত্রণাদায়ক। আম্মুর মতন সহ্য করার ক্ষমতা আমার নেই, হয়তো অর্ণব তিথির ঠোঁটে শাহাদাত আঙুল রেখে আটকে দিল তিথিকে। এরপর ধমকের সুরে বলল, শ্, খবরদার এসব বলবে না। চোখের জল মুছিয়ে দিয়ে। আমার বউটাকে কাঁদলে একদম মানায় না জানো। তোমার চোখে কখনো যেন নোনা জল না দেখি, তাহলে মায় লাগাবো দেখো। তিথি মৃদু হাসল। ক্লান্ততা এসে গ্রাস করেছে তাকে। চোখ দুটো তার জ্বলছে, ভীষণ জ্বলছে। চোখের পাতা ভার ভার লাগছে ওর। অনেক কেঁদেছে সে, তাই তো এমন দশা। তিথি ওর ক্লান্ত শরীরের ভর এলিয়ে দিল অর্ণবের বুকে। ছেলেটার বুকে মাথা রেখে স্বর্গীয় শান্তি পাচ্ছে সে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে এখন তিথি। কোনো ভয় নেই ওর। তিথি লম্বা শ্বাস টেনে চোখ জোড়া বুজে রেখে মনোযোগের সহিত অর্ণবের হৃদস্পন্দন শুনতে লাগলো। অর্ণব তিথির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তিথি ঘুমোবে না? তোমার ঘুম পায়নি? তিথি ক্লান্ত কণ্ঠে ধীর গলায় বলল, পাচ্ছে তো, কিন্তু আমার ঘরে যেতে ইচ্ছা করছে না এখন। আজ রাতটা এখানেই থাকবো আমি। তাহলে তো মশারা আমাদের রক্ত দিয়ে পিকনিক করবে। নিজেকে মশাদের খাবার বানানোর কি দরকার বলো? চলো না রুমে যাই। তিথি মাথা তুলে ফোলা ফোলা চোখ জোড়া সংকুচিত করলো। তারপর ড্যামকের ভাব নিয়ে বলল, আমাদের শরীরে প্রচুর পরিমাণে রক্ত আছে। খানিকটা মশাদের খাওয়ালে আমরা নিশ্চয়ই মরে যাব না। ওদের তো হক আছে নাকি? আমাদের রক্ত না খেলে ওরা বেঁচে থাকবে কিভাবে? বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, জানেন না আপনি? অর্ণব ভ্রুজোড়া কুঞ্চিত করে তিথির দিকে তাকালো। তার হৃদয়ের মধ্যবর্তী ভাঁজে 1000 টন বিস্ময় আটা। আচ্ছা তিথি কি বলতে চাচ্ছে? মশারা রক্ত খেতে চাইলে তাদের বিনা বাধায় খেতে দেওয়া উচিত, এটা মশাদের হক। সত্যি কি তাই? কি সাংঘাতিক কথা বলে ফেললো তিথি। অর্ণবকে বিস্মরিত চোখে ভ্রুকুচকে চেয়ে থাকতে দেখে তিথি একটু সরে রেলিংয়ের সাথে ঠেস দিয়ে বসে বলল, আপনি কি ঘুমন যান, আমি আর ছাদে থাকবো। সিরিয়াসলি তুমি কি পাগল হয়ে গেছো? আমি খুবই সিরিয়াস। পাগল টাগল হয়নি, আমি আজ এখানেই থাকবো। আপনার অসুবিধা হচ্ছে, আপনি যান। অর্ণব হতাশাগ্রস্ত দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে রইল। তিথির সিদ্ধান্তে যে তিথি অটল তা অর্ণব বেশ বুঝতে পারছে। তার সাথে সে আর কথা বাড়ালো না। বসা থেকে উঠে দাঁড়ালো, দুহাত দিয়ে টি শার্ট টেনে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। তিথি আগের অবস্থাতেই সুন্দর মতো ভাবলেশীন হয়ে বসে আছে। আবহাওয়াটা দারুণ। মৃদু মৃদু বাতাসে চুল উঠছে, তার সাথে উঠছে শাড়ির আঁচল। পাতলা শাড়ি হওয়ায় ফিরফির করে বাতাস ঢুকছে শরীরে। ক্লান্ত শরীরটা এলিয়ে ঠান্ডা বাতাসের মনোরম পরিবেশে বসে থাকতে বেশ ভালো লাগছে তার। কিন্তু ওর ভালো লাগা বেশিক্ষণ টিকলো না। অর্ণব তিথিকে পাজা কোলে তুলে হাঁটা দিল ঘরের উদ্দেশ্যে। তিথি একটু অবাক হয়েছে ঠিক, তবে এটা তো অর্ণবের স্বভাব, যখন তখন মেয়েটাকে কোলে তুলে নেওয়া। তাই তিথি আর বেশি জল ঘোলা করলো না, শুধু ভ্রু কুচকে একটা প্রশ্নই করলো, আচ্ছা, আপনি আমায় বারবার কোলে নেন, আপনার আমায় একটু ভারী লাগে না? অর্ণব ম্লান হেসে বলল, লাগে তো, 8 বস্তাকে করে তুলতে ভারী লাগবেই।
তিথি আহত দৃষ্টিতে অর্ণবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর মন খারাপ নিয়ে বলল, আমি আটার বস্তা? তিথির মুখটা দেখে হু হা শব্দ করে হেসে ফেলল অর্ণব। হাসতে হাসতে বলল, নো মাই ডিয়ার ওয়াইফ, তুমি আটার বস্তা নাও, তুমি তো তোলার বস্তা, তাই তোমায় কোলে নিলে আমার একটুও ভালো লাগে না। তিথি নিচের চোখ নামিয়ে ফেলল। হঠাৎই ওর কেমন কেমন লজ্জা লাগছে। ইস, কি লজ্জা, কি লজ্জা। অর্ণব ঘরে পৌঁছে তিথিকে শুইয়ে দিল বিছানায়। তারপর দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘন্টার কাঁটা এখন প্রায় রাত 1টার কাছাকাছি পৌঁছেছে। বিছানায় শুতে শুতে অর্ণব তিথিকে উদ্দেশ্য করে তথস্থ গলায় বলল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও, সকালে উঠতে হবে। তিথি আচমকা অর্ণবকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। অর্ণব হা হয়ে গেছে। হতবাক হওয়া ছেলেটার মস্তিষ্কের নিউরনের কার্যকারিতা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণরূপে বন্ধ। কি করলো তিথি এটা? তিথি দ্বারা কি এও সম্ভব? কিভাবে? অর্ণব কিছু ভাবতে পারছে না। ভ্যাবাচাকা খাওয়া মস্তিষ্ক অসাড় হয়ে পড়েছে তার। কি বলবে তারও তো কোনো কথা খুঁজে পাচ্ছে না সে। শুধুই হতবিহ্বল হয়েছে, আধশোয়া অবস্থায় শুয়ে আছে সে। আচমকা তিথি অর্ণবের গলা জড়িয়ে ধরে নিঃসংকোচহীন চুমু খেলো তার খোঁচা খোঁচা দাড়িময় গালে। অর্ণব স্তব্ধ হয়ে বসে রইল বিছানায়। তিথির এরূপ কাজে ছেলেটা যেন কথা বলতেই ভুলে গেছে। ভাবনা চিন্তা তো দূরের প্রসঙ্গ। মুহূর্তেই অর্ণব সহ ওর মোটাসোটা বুদ্ধিমান মাথাটা ভ্যাবাচ্যাকা খেয়ে চুপ মেরে গেছে। অবশ হয়ে আসা হতবুদ্ধি নিয়ে অর্ণব কিছু ভাবতেই পারছে না। আপনি খুব ভালো জানেন। তিথির স্বাভাবিক কণ্ঠস্বর শুনে অর্ণবের হালকা হুঁশ ফিরল, তবে অবাকের ঘোরটা তার এখনো কাটেনি। তিথি নিজের হাত জোড়া দিয়ে শক্ত করে আবৃত করে আছে অর্ণবের গলা। তিথির জড়িয়ে থাকা অবস্থা থেকে অর্ণব নিজেকে মুক্ত করলো। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে দ্বিধাময় কণ্ঠে প্রশ্ন ছুড়ল সে, তিথি, কি হয়েছে হঠাৎ তোমার? আমি কিছু বুঝতে পারছি না। তিথি মৃদু হাসল। তার চোখে মুখে স্বস্তির ছাপ, বুক ভরা নিঃশ্বাসে প্রবল বিশ্বাস ভরসা, আর চোখ জুড়ে গভীর আবেগরত মোহ। সহজ ভাষায় যাকে বলা হয় ভালোবাসা, দৃঢ় ভালোবাসা। তিথি অর্ণবের দিকে নিঃস্বগ্রস্ত স্বরে বাক্য ছুড়ে বলল, আপনাকে ভালো না বেশে থাকা যায় না, বিশ্বাস না করেও পারা যায় না। আপনি সত্যিই খুব ভালো, তাই তো আমি। তিথি থামল। তারপর চোখে এক রাশ আশা পড়ে ভারী কণ্ঠে বলল, একদিন আপনি বলেছিলেন আমায় আপনার অধিকার ভালোবাসা দিয়ে আদায় করবেন, জোর করে নয়। সেই দিনটা আজ এসেছে। আমি আপনাকে সম্পূর্ণ অধিকার দিলাম। আমাদের সম্পর্ক আজ থেকে আর 5 জন হাজব্যান্ড ওয়াইফের মতনই হবে। আমি আপনাকে সম্পূর্ণরূপে স্বীকার করলাম। আই অ্যাকসেপ্ট ইউ, আই রিয়েলি ডু। অর্ণব হতভম্ব হয়ে চেয়ে রইল তিথির দিকে। অবিশ্বাস্য লাগছে সবকিছু তার কাছে, অবিশ্বাস্য। তিথির চোখ জোড়া হালকা ছলছলে ছলছলে থাকার কারণে চোখের আইরিশগুলো চকচক করছে। সেই চকচকে চোখ জোড়ায় এক নয়নে তাকিয়ে আছে অর্ণব। একদলা আবেগ নিয়ে করুণ গলায় তিথি অর্ণবকে বলল, আমাদের সম্পর্কটাকে একটু পূর্ণতা দেওয়া যায় না? আমি একটু আপন করে নিয়ে যাই না? অর্ণব তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল, এতটা শক্ত যে একটা সূক্ষ্ম সূচও তাদের মধ্যে আসতে পারবে না। অর্ণবের নিঃশ্বাসে স্বস্তির ছাপ স্পষ্ট। তার শরীরে বইছে শিহরণ ধরা প্রশান্তি। অদ্ভুত এক ধরনের শান্তি এসে গ্রাস করেছে ছেলেটাকে। পৃথিবীর সবটা যন্ত্রণা ওর কাছে অতি নগণ্য লাগছে। কারণটা ওর তিথি পাখি। তিথি পাখিকে ছুঁয়ে দিলে ম্যাজিক্যাল সব প্যারেশানি, যন্ত্রণা, অস্বস্তি সবটা কেটে যায় ওর। সবকিছু এক নিমেষেই ভুলিয়ে দেয় অর্ণবকে। অনুভূতিরা সব থমকে দাঁড়ায় তিথির মাঝে। রাশভারী আবেগ কেসে জড়ো হয় মস্তিষ্কে। প্রবাহমান শিহরণ ক্ষণে ক্ষণে মাতাল করে দেয় তাকে। প্রগাঢ় ভালোবাসায় মত্ত হয় হৃদয়। বুক ভরে নিঃশ্বাস নিতে পারে সে। নিদারুণ যন্ত্রণাগুলো তুচ্ছ হয়ে দাঁড়ায় তার কাছে। অনুভূতির নিখুঁত অত্যাচারগুলো ভালো লাগার সৃষ্টি করে। কি অদ্ভুত সবকিছু! প্রিয়জন কাছে থাকলে পৃথিবীর আর কিচ্ছুর প্রয়োজন হয় না, সবটা তার মাঝে আবদ্ধ হয়ে যায়।
অর্ণব তিথিকে জড়িয়ে ধরা অবস্থাতেই মাতাল মাতাল কণ্ঠে বলল, তুমি না থাকলে সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। তোমায় না থেকে থাকতে কষ্ট হয় আমার। খুব গভীরে মিশে আছে তুমি। আমার হৃদস্পন্দনের বিরামহীন ধুকভুকানিতে তোমার অস্তিত্ব জুড়ে আছে। এক্সপ্লেন করতে পারবো না তোমায় কতটা ভালোবাসি। দেখতে চাইলে দেখাতে পারবো না তোমায় কতটা ভালোবাসি। প্রকাশ করতে গেলে বারবার ব্যর্থ হব। আমার ভেতরের যত্নতল অনুভূতিগুলো ব্যক্ত করা যাবে না। আমি কখনো পারবো না। তবুও বলবো, তোমায় আমার হৃদয়ের কোণে রেখেছি। একদিন আমি থাকবো না, তুমিও থাকবে না, কিন্তু আমাদের ভালোবাসা নিশ্চয়ই থাকবে, নিঃশেষ হয়ে যাবে না। অর্ণবের বাহুডোরে আবদ্ধরত অবস্থায় তিথি চোখ বুজে মৃদু স্বরে বলল, আমি জানি। অর্ণব তিথির চোয়ালে মুখ গুজে শক্ত করে চুম্বন করলো ঘাড়ে, আর তাতেই তিথির কাঁপাকাঁপি অবস্থা। অর্ণব পুনরায় তার নেশাক্ত ঠোঁট জোড়া দিয়ে ছুঁয়ে দিল তিথির কান। পর্যায়ক্রমে মুখ গুজল তার গলায়। খোঁচাময় গালের স্পর্শে সুরসুরিতে যেন মরে যাচ্ছে মেয়েটা। চোখ মুখ খিচে আখি জোড়া শক্ত করে বন্ধ করে রেখেছে সে। অর্ণব তিথির গলায় গম্ভীরভাবে ঠোঁট ছোঁয়ালো, তারপর ওর চিবুকে মুখ গুজল সে। বাহুডোর থেকে তিথিকে মুক্ত করে দিয়ে নিজের দুই হাত দ্বারা তার হাত জোড়া আবদ্ধ করলো। মুহূর্তেই অবশ হয়ে আসলো তিথির শরীর। হৃদস্পন্দনের ধুকপুকানি অস্বাভাবিক হারে বেড়ে গেছে তার। অর্ণব তিথির কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। ব্যাস, ফট করে চোখ মেলে তাকালো তিথি। আর তাকাতেই সরাসরি অর্ণবের ঘোর লাগা ঈষৎ কালো নয়নে চোখ পড়ল তার। ঘন কালো মণিতে ভেসে উঠেছে তিথির মুখখানি। জল জল করছে তার লজ্জা যে মুখটা। তিথি এক ছটকায় পুনরায় নিজের চোখ জোড়া বুজে ফেলল। না, ছেলেটার অমায়িক চাহনি সে দেখতে পারবে না। মারাত্মক নিষেধ চাহনি যে সহ্য করা তাই। অস্বাভাবিক লজ্জা এসে গ্রাস করলো তাকে। মনে হচ্ছিল এই বুঝি মরে যাবে সে। এরকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা অসম্ভব, তাই তিথিও তাই পারেনি। পুনরায় শক্ত করে চোখ বুজে ফেলেছে। গোলাপি ঠোঁট জোড়া অনবরত কাঁপছে তার সাথে শরীরেও মৃদু কম্পন শুরু হয়েছে। হুট করে অর্ণবের বিচলিত চোখ গেল তিথির ঠোঁট জোড়ার দিকে। ঠোঁটের নিচের কুচকুচে কালো তিলটা নজর কাটছে খুব। নিজেকে সামলিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে, তাই অনিয়ন্ত্রিত হয়েই ঠোঁটের উষ্ণ স্পর্শে কুচকুচে কালো তিলটাকে ছুঁয়ে দিল অর্ণব। তিথির অবস্থা নাজেহাল, না পারছে নড়তে, না পারছে তাকাতে, আর না পারছে নিঃশ্বাস নিতে। দম বন্ধ হয়ে আসছে তার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অসহনীয় লজ্জাটা অনুভূতিগুলো আজ দম বন্ধ করে আটকিয়ে যেন মেরেই ফেলতে চাইছে তাকে। অর্ণব তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল, ভারী গলায় বেসামাল মাতাল কণ্ঠে বলল, আজ থেকে তুমি আমার তিথি পাখি, শুধুই আমার। গুটিসুটি হয়ে অর্ণবের বুকে মুখ গুজে অর্ণবের হৃদস্পন্দন শুকতে লাগলো তিথি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অর্ণবের বাহুডোরে আটকা অবস্থায় দেখতে পেল তিথি। একটা কোল বালিশকে কেউ অতি আদরে যেমন শক্ত করে জড়িয়ে ধরে রাখে, ঠিক তেমনি তিথিকেও একইভাবে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে রেখেছে অর্ণব। তাদের মধ্যে 1 ইঞ্চির গ্যাপও পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। একদলা রাগ আর বুক ফাঁপা দম নিয়ে মনে মনে তিথি আওড়াতে থাকলো, উফ, এরকম করে কেউ ধরে নাকি? আমি যে এতক্ষণ মরে যাইনি এই অনেক। লোকটা কি আমাকে চেপে ধরে আলু ভর্তা বানাতে চায়, নাকি আমার হাড়গোড় ভেঙে গুঁড়ে গুঁড়ো করতে চায়? তিথি অতি কষ্টে অর্ণবের হাত থেকে নিজেকে ছাড়ালো। তারপর আস্তে আস্তে উঠতে গেলেই সজোরে টান লাগলো শাড়ির আঁচলে। আর টান লাগতেই অর্ণবের ঘুম ভেঙে গেল। আকস্মিকভাবে সে এক টানে তিথিকে নিজের বুকে ফেলে দিল। ঘটনাস্থলে তিথি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ও তো ভাবতেই পারেনি যে অর্ণব জেগে যাবে। চুপি চুপি কোথায় পালাচ্ছিলে শুনে? তিথি ভ্রু কুচকালো, তার ভ্রুদয়ের মধ্যবর্তী ভাঁজে দলা পাকা বিস্ময়। পালাচ্ছি কোথায়? আমি পালাতে যাবো কেন? আমাকে পাপ্পি তোর ভয় পালাচ্ছিলে? কি ভেবেছ আমি কিছু বুঝবো না? কি পাপ্পি? কিসের পাপ্পি? হ্যাঁ, গুড মর্নিং পাপ্পি। এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা করে, প্রতিদিন রাতে একটা করে গুড মর্নিং পাপ্পি আর গুড নাইট পাপ্পি দিবে। আন্ডারস্ট্যান্ড? নো, আই এম নট আন্ডারস্ট্যান্ড।
আমি আপনাকে রুটিন করে প্রতিদিন চুমু টুমু দিতে পারবো না। আপনাকে আমি চুমু দেবো কোন দুঃখে?